ধরে যা হয়ে এসেছে সুপ্রিম কোর্টে বা অন্যান্য হাইকোর্টে, যে তাদের রায় না মানলে যদি আদালত অবমাননার মামলা হয়, সেখানে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়েছে, তাদের বেতন বন্ধ হয়ে গেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অর্ডার ক্যারি আউট করার পরে তারা কিন্তু সেই শাস্তি থেকে মুক্তি পেয়েছেন। এমনকি আপনার রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুৎ বন্টন কোম্পানির যে ডিএ সংক্রান্ত মামলা, সেখানেও কিন্তু একজন ম্যানেজিং ডাইরেক্টর এবং দুজন ডাইরেক্টরের বেতন বন্ধ করে দিয়েছিলেন এই কলকাতা হাইকোর্ট। কাজে এরকম উদাহরণ আছে। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে 4 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে তাদের রায়টাকে রাজ্য সরকার মানেননি, তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেবেন। কিন্তু এটা আমাদের একটা অনুমান, একটা ধারণা। বাস্তবে কি হবে আমরা জানি না। যার নির্দেশে গুলি চললো এবং মানুষ মারা গেল, উনি তাকেই তার মন্ত্রিসভার মন্ত্রী করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি একটা কমিশন করেছিলেন 21শে জুলাই নিয়ে সুশান্তবাবুর নেতৃত্বে। তার কমিশনটা 2014 সালে রিপোর্ট দিয়ে দিয়েছে। তো উনি রিপোর্টটা প্রকাশ করুন, তাতে কি আছে। উনি যে ভুরি ভুরি মিথ্যে কথাগুলো বলেন সেগুলো জানুন। 21শে জুলাই যেটা আমাদের সব থেকে সরকারি কর্মচারী হিসেবে যেটা সব থেকে বেদনা, যে আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী, আমরা সরাসরি কোনো রাজনৈতিক দল করতে পারি না। এটা আমাদের চাকুরি বিধির বিরুদ্ধে এবং প্রশাসনের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক মিছিল মিটিং করা যায় না। এবং আপনি জানবেন, খোঁজ নিলে ব্যারাকপুরে একটি রাজনৈতিক মঞ্চে ওঠার জন্য একজন সরকারি কর্মচারী চাকরি গেছিল। কিন্তু এখানে খুব দুর্ভাগ্যের বিষয়, শাসক দলের যে কর্মী সংগঠন প্রতিবার 21শে জুলাইয়ের আগে বিভিন্ন দপ্তরে দপ্তরে প্রচার করে এবং এবারে তো আবার মুজলেখাও লিখিয়ে নেওয়া হয়েছে যে 21শে জুলাই যে কোনোভাবে যেতেই হবে। পরে মিছিল করে যে 21শে জুলাই সমর্থন করুন, বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার টাঙায়। আপনি নিজে খুঁজলেও দেখতে পাবেন এখনও ব্যানার আছে। সেই সব সরকারি কর্মচারীরা 21শে জুলাই রাজনৈতিক কর্মসূচিতে যান। এই যে সরকারি চাকরি বিধির প্রতি এইরকম একটা চূড়ান্ত অবজ্ঞা, অসম্মান, অমর্যাদা মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘটে চলেছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর চেয়ারটা তো একটা সাংবিধানিক চেয়ার, কাজেই আমি বলতে পারি না যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। কিন্তু এটা সত্যি, তিনি যা বলেন তার সবটাই কিন্তু সত্যের বিপরীত। আপনি দেখুন, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, প্রায় প্রতিদিন গালে স্নো পাউডার মেখে তিনি টিভি চ্যানেলগুলোতে এসে বসতেন এবং একদম কেঁদে ভাসিয়ে দিতেন। বলতেন রাজ্য কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের থেকে অর্ধেক বেতন কেন পাবে, এটা হবে না। আমার সরকার ক্ষমতায় এলে আমি কেন্দ্রীয় হারে ডিএ দেব, আমি 30% হারে বাড়ি ভাড়া ভাতা দেব, আমি পে কমিশন বসাবো, সঙ্গে সঙ্গে তার রিপোর্ট কার্যকর হবে। 27 মাসের বকেয়া বাম সরকার দেয়নি, আমি সেই 27 মাসের বকেয়া দেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবং সোনারপুরে যে সভা করেছিলেন, কর্মচারীদের নিয়ে গিয়েছিলেন, সেখানেও ছড়া কেটে বলেছিলেন ওরা পাবে, এরা পাবে না, তা হবে না, তা হবে না, কমরেড, ইত্যাদি ইত্যাদি। এবং উনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর 3টে বৈঠক করেছিলেন কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে, সেখানে বলেছিলেন যে আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলকর্মীদের কোনো দাবি করতে হয়নি, আমি তাদের সব মিটিয়ে দিয়েছি, আপনাদেরও কোনো দাবি করতে হবে না, আপনাদের কি অভাব অভিযোগ আমি সব জানি, আপনাদের আন্দোলন করতে হবে না, আমি সব মিটিয়ে দেবো। তা উনি সত্যের বিপরীত কথা বলেছিলেন। আর মুখ্যমন্ত্রী তারপরে বলছেন ডিএটা আমাদের অধিকারই নয়। কথা হচ্ছে ওই 21শে জুলাই সভাটাকে দয়া করে শহীদ সভা বলবেন না, কারণ ওখানে শহীদদের কোনো তর্পণ হয় না। একটা কিছু সেলিব্রিটি নিয়ে গিয়ে কিছু নাচন করুন হয় এবং যে অবস্থায় বিভিন্ন মিছিলগুলো আসে আপনি যদি দেখেন আপনার দেখে লজ্জা করবে। যেরকম চটুল নাচ, অঙ্গভঙ্গি করতে করতে আসে, রাস্তায় বসেই মদ্যপান চলছে, খাওয়া দাওয়া চলছে, একটা বিশৃঙ্খল এবং অসভ্যতার চূড়ান্ত। এবং ওই মঞ্চে পাগলু ড্যান্স হয়, তা সেখানে শহীদ স্মরণে এটা বলবে না। এবং শহীদ স্মরণে যদি হতো, উনি যাকে মন্ত্রী করেছেন মনীশ গুপ্ত, তার নির্দেশিত গুলি চলেছিল, তা তিনি তাকে মন্ত্রী করেছেন। তা শহীদদের প্রতি তার কতটা ভালোবাসা এতেই বোঝা যায়। যার নির্দেশে গুলি চললো এবং মানুষ মারা গেল, উনি তাকেই তার মন্ত্রিসভার মন্ত্রী করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি একটা কমিশন করেছিলেন 21শে জুলাই নিয়ে সুশান্তবাবুর নেতৃত্বে। তার কমিশনটা 2014 সালে রিপোর্ট দিয়ে দিয়েছে। তো উনি রিপোর্টটা প্রকাশ করুন, তাতে কি আছে। উনি যে ভুরি ভুরি মিথ্যে কথাগুলো বলেন সেগুলো জানুন। 4 তারিখে 4 আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার হিয়ারিং আছে। তা সরকার একটা এমএ পিটিশন দাখিল করেছেন, সেখানে বলেছেন
যে ওই একই গল্প বলেছেন, তাদের টাকা নেই, তারা টাকা ধার করবেন, 1 বছর সময় চান, তা 1 বছর না হলে 6 মাস যেন সময় দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে জুলাই 2009 থেকে জানুয়ারি 2019 পর্যন্ত, ডিসেম্বর 2019 পর্যন্ত এই সময়কালে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কর্মচারীদের যে ডিএটা উনি দেননি, বকেয়া ডিএ, সেই ডিএর যা পরিমাণ তার 25% দিয়ে দিতে হবে। কিন্তু সরকার সেই নির্দেশ মানেননি, যার ফলে স্বাভাবিকভাবে আমরা একটা আদালত অবমাননার মামলা করেছি। তার আগে একটা কন্টেম্প নোটিশ পাঠিয়েছি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কাছে, এবং আগামী 4 তারিখে নিশ্চয়ই এই কন্টেম্প পিটিশনটা উঠবে। এখন সমস্যা হচ্ছে কি জানেন, 2022 সালের 28শে নভেম্বর প্রথম এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। মামলাটি ওঠার কথা ছিল 5ই ডিসেম্বর, কিন্তু সরকার পক্ষ ওখানে মেনশন করে, বলে 30শে নভেম্বর কলকাতা হাইকোর্টে আমাদের আদালত অবমাননার মামলা ছিল, সরকার হাইকোর্টের রায় মানেনি সেই জন্য। এবং 30শে নভেম্বর কিন্তু সরকার পক্ষ আশঙ্কা করছিলেন যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রুল জারি করে দিতে পারে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে, তাদেরকে মাইনে বন্ধ করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সে কারণে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে যাতে মামলাটা এগিয়ে নিয়ে আসা হয়, এবং সেই মতো 28শে নভেম্বর মামলাটা শুনানি হয়, এবং সরকার পক্ষ এই মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে যে মামলাটা সেটাকে স্থগিত করে দেন। তো এতে সরকার পক্ষে সুবিধা হয়েছে, আইন মেনে এই সুবিধাটা সরকার নিয়েছে, আমাদের কিছু বলার নেই। তারপরে প্রথম যে শুনানিটা হয়, সেই শুনানিতে মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে 2018 সালে রায় হয়েছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। আপনারা তার বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্টে কোনো আপিল করেননি, বা কনসার্ন বেঞ্চে, হাইকোর্টের ঊর্ধ্বতন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেননি বা চ্যালেঞ্জ করেননি। উল্টে হাইকোর্টে ওই বেঞ্চে একাধিক রিভিউ পিটিশন করে ওই 2018 সালের রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এত বছর পরে আবার আপনি এর বিরুদ্ধে এসএলপি দাখিল করেছেন কেন? কর্মচারীরা খুব আশান্বিত হয়েছিলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট এইরকম কথা বলেছেন, তা দুটোতে একটা ভারসাম্য রক্ষা হয়ে গিয়েছিল। আগের দিনের 28শে নভেম্বরে নির্দেশে সরকার পক্ষ লাভবান হয়েছিলেন, আর তারপরে আমাদের একটু বুস্টিং দিয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু দীর্ঘ এই যে 14ই মে যে শুনানি হলো, সেটা কিন্তু 19তম দিন। দীর্ঘ 18 বার মামলাটা উঠেছে, এবং মাননীয় বিচারপতিরা মামলা শোনেননি, বলেছেন পরে শুনব, এখন শোনার সময় নেই। তা 16ই মে মামলাটার যে রায় হলো, সেটাতে কিন্তু মোট সময় লেগেছিল 13 মিনিট। তাই দীর্ঘ 2022 সাল থেকে এই 2025 সালের 15ই মে পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের এই 13 মিনিট সময় হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং সেই সময় ওই বেঞ্চের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের যে বিভিন্ন কথাবার্তা আমাদেরকে খুব আতঙ্কিত করে তুলেছিল। যেমন দুটো ঘটনা আপনাকে বলি। একদিন বিকাশবাবু বলেছিলেন দুর্গাপুজোর কথা, যে দুর্গাপুজোর আগে যদি মামলাটা হয়ে যায়, তা উনি দুর্গাপুজো নিয়ে এমন কটূক্তি করলেন এজলাসে বসে, আমরা খুব আহত হয়েছিলাম। মাননীয় বিচারপতি নিশ্চয়ই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু চেয়ারে বসে তিনি একটা জাতির, বাঙালি জাতির একটা অনুষ্ঠানকে নিয়ে তির্যক মন্তব্য করতে পারেন, এরকমটা আমার মনে হয় না। আর একদিন আমাদের ওখানকার সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের রহিব রৌফ, তিনি বলেছিলেন যে আপনি কর্মরত কর্মচারীদের কথা ছেড়েই দিন, তারা তো বছরে একটা করে ইনক্রিমেন্ট পায়, কিন্তু যারা রিটায়ার্ড কর্মচারী তারা তো কিচ্ছু পায় না। কাজে এই ডিএটা না দিলে ডিয়ারনেস রিলিফটা তারা পাবেন না, এবং তারা না পেলে তাদের খুব অসহায় অবস্থা। তখন জাস্টিস ঋষিকেশ রায় বলেছিলেন, আপনি তো আপনার মক্কেলদের প্রতি খুব সহানুভূতিশীল, তাই এরকম সহানুভূতি তো দরকার। ঠিক আছে, আপনি মাসটা বলুন, আমি বছরটা বলছি। তা আমরা দেখলাম যে আমাদের আইনজীবীরা সব কার্যত মহামান্য আদালতের পায়ে পড়ে গেলেন। আমরা ব্যাপারটা বুঝতে পারিনি, পরে বেরিয়ে আমরা আমাদের আইনজীবীদের জিজ্ঞেস করলাম যে আপনারা ওভাবে কার্যত বিচারপতিদের পায়ে পড়ে গেলেন কেন? বললো এর মানে হচ্ছে আমরা মাস দেবো আর উনি ইয়ার দেবেন, মানে হয়তো 10 বছর 15 বছর 20 বছর পরে একটা ইয়ার দেবেন, অর্থাৎ কোর্ট রেগে গেছে। কাজেই কোর্টের এই যে ধারাবাহিক বিষয়টা, এটাতে আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে আগামী 4 তারিখ কী হবে। কিন্তু স্বাভাবিকভাবে এতদিন ধরে যা হয়ে এসেছে সুপ্রিম কোর্টে বা অন্যান্য হাইকোর্টে, যে তাদের রায় না মানলে যদি আদালত অবমাননার মামলা হয়, সেখানে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়েছে,
তাদের বেতন বন্ধ হয়ে গেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অর্ডার ক্যারি আউট করার পরে তারা কিন্তু সেই শাস্তি থেকে মুক্তি পেয়েছেন। এখন দেখুন, দুটো তথ্য আপনাকে বলি। জুন 2011 থেকে জুলাই 2024 রাজ্য সরকার কর্মীদের এবং পেনশনারদের ডিএ না দিয়ে, ডিএ এবং ডিআরএস রিলিফ না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছে। এখন সরকার বলছে এই টাকাটা তারা জনস্বার্থে রাজ্যের উন্নয়নে ব্যয় করেছে, তা রাজ্য কর্মীরা একটু ত্যাগ স্বীকার করবেন না? তা মন্ত্রীদের মাইনে যখন 12,000 থেকে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়ে যায়, তখন কিন্তু ত্যাগ স্বীকারের প্রশ্নটা আসে না। তা তবুও ঠিক আছে, ত্যাগ স্বীকার করব, কিন্তু এই 2,19,107.25 কোটি টাকা কর্মীদের ডিএর টাকা তিনি যে রাজ্যের উন্নয়ন করছেন, তাহলে কৃতিত্বটা তিনি নিচ্ছেন কেন? তিনি বলুন যে এতে তার কোনো কৃতিত্ব নেই, এই টাকাটা পুরো রাজ্য কর্মীদের টাকা, রাজ্য কর্মীদের জন্য রাজ্যের উন্নয়ন হচ্ছে। বলুন। আপনাদের দিয়ে দিতে গেলে তো লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী এগুলো সব বন্ধ হয়ে না, এটাও একদম 100% মিথ্যে কথা। আমি আপনাকে বলছি, সরকার কলকাতা হাইকোর্টে হিসেব দিয়েছিলেন যে এই বকেয়া দিতে 23,000 কোটি টাকা লাগবে। সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছেন তাদের 41,000 কোটি টাকা লাগবে। এখন তার 25,000 যদি 25% যদি ধরেন, তাহলে 10,000 কোটি, 10,750 কোটি টাকা মতো হয়। 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার 25,262 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু খরচ করেননি। সেই টাকাটা রাজ্য কোষাগারে আছে। অর্থ কমিশন, কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে 9,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে, সেই টাকাটা রাজ্য সরকার খরচ করেননি, সেটা রাজকোষে পড়ে আছে। মোট হলো আপনার 34,262 কোটি টাকা। তা 34,262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে খরচ না হওয়া অবস্থায়, রাজ্য কর্মীদের ডিএর টাকা। আর সুপ্রিম কোর্ট দিতে বলেছে 10,750 কোটি টাকার বকেয়া। তো সরকার দিতে পারবেন না, সরকারের আর্থিক অভাব। আসলে এই যে কথাগুলো বলছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, মানে সাধারণ মানুষকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছেন। স্বাভাবিকভাবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা যারা অন্যান্য সামাজিক প্রকল্প পাচ্ছেন, এইগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু যারা পাচ্ছেন তারা যদি বিশ্বাস করতে শুরু করেন যে রাজ্য কর্মীদের দিয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কাছে তো আমরা গণশত্রু হয়ে যাব। আরও একটা তথ্য আপনাকে দিই, 2016-17 থেকে 2020-21 অর্থবর্ষ পর্যন্ত এনজিওগুলোতে রাজ্য সরকার দিয়েছেন 1,06,817 কোটি টাকা এবং অন্যান্য বলে বর্ণিত খাতে 10,859 কোটি টাকা, মোট 1,17,676 কোটি টাকা। তাহলে এনজিওগুলোকে 5 বছরে দিয়েছেন 1,17,676 কোটি টাকা। যে এনজিওগুলোর কোনো সিএজি অডিট হয় না, রাজ্য সরকার অডিট করতে পারেন না, এবং রাজ্য সরকার শুধু জিজ্ঞেস করতে পারেন না, তুমি এই যে আমি 1,17,676 কোটি টাকা তোমাদের দিয়েছি, তোমরা এই টাকাটা কি খাতে খরচ করেছো? জুয়া খেলতে খরচ করেছো, মদ খেতে খরচ করেছো, নাকি কোনো উন্নয়নের কাজে খরচ করেছো? এইটা জানার কোনো আইনি অধিকার রাজ্য সরকারের নেই। এবং আপনি খোঁজ নেবেন, এনজিওগুলোর বেশিরভাগই কিন্তু শাসক দলের নেতা নেত্রী পরিচালিত, অর্থাৎ ঘুরপথে এই 1,17,676 কোটি টাকা আমার আপনার কষ্টার্জিত আয় থেকে দেয়া করের টাকা রাজ্য সরকার কিন্তু শাসক দলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন, আর আমাদের দিয়ে দেওয়ার বেলা টাকা নেই। সারা ভারতবর্ষে অনেক রাজ্য সরকার আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আরও বিভিন্ন সরকার রয়েছে, তা তারা এআইসিপি মেনে তাদের কর্মীদের দিয়ে দিতে পারছেন, তা পশ্চিমবঙ্গ সরকার পারে না কেন? আজকে ওদের 55% দিয়ে আমাদের মাত্র 18%। এত বকেয়া কেন? তো ওই রাজ্য সরকারগুলো তো সামাজিক খাতে বরাদ্দ করে, ওই রাজ্য সরকারগুলো তো অন্যান্য উন্নয়নের কাজ করে, বরঞ্চ ওখানকার উন্নয়নটা রাজ্য সরকার এই পশ্চিমবাংলার থেকে অনেক বেশি। ওখানে তো কর্মসংস্থান হয়, পশ্চিমবাংলায় তো কিছুই নেই। তো ওরা যদি পারে, পশ্চিমবঙ্গ সরকার পারবে না কেন? এবং উনি মাঝে মাঝে বলেন, দেখবেন যে পেনশনটা তো দিই, পেনশন বন্ধ করে দেবো। তা পেনশন উনি দেন, উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে দেন না। হ্যাঁ, এটা ঠিক, উনি যখন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর উনি দপ্তরবিহীন মন্ত্রী কেন্দ্রে, তখন 2004 সালে পুরনো পেনশন স্কিমটা তুলে দিয়ে নতুন পেনশন স্কিম চালু করেছেন। পুরনো পেনশন স্কিমে যেমন কর্মচারীরা অবসরের পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে পেতেন, একটা নিশ্চয়তা ছিল, কিন্তু নতুন পেনশন স্কিমে
কর্মচারীদের টাকাটা, পেনশনের টাকাটা শেয়ার বাজারে খাটানো হবে, একটা সংস্থা খাটাবে, বেসরকারি সংস্থা, তাতে লাভ হলে পেনশন পাবেন, লাভ না হলে পাবেন না। ওই প্রপোর্শনের রেটে লাভের উপর নির্ভর করবে, লাভ ক্ষতির উপর আপনার পেনশনটা, চূড়ান্ত অনিশ্চিত অবস্থা। তো উনি সেইটার ভয় দেখাচ্ছেন। এখন কর্মচারীদেরও এটা ভাবতে হবে। গত 9 জুলাই আমরা ধর্মঘট ডেকেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই, কলকাতা হাইকোর্ট বাদে বাকি কোনো জায়গায় সেভাবে কোনো সাড়া আমরা পাইনি। তা কর্মরত কর্মচারীরা যদি ভেবে থাকেন যে এই আতঙ্ক রাজের কাছে নতি স্বীকার করে আমরা সুবিধাবাদী অবস্থান নেব, কোনো ধর্মঘটে কোনো কর্মসূচিতে সেভাবে সার্বিক অংশগ্রহণ করব না, তাহলে সরকার কিন্তু আরও বেশি নিষ্পেষণ চাপাবে। আজকে 5 জন 10 জন 15 জন ট্রান্সফার হচ্ছে, সেদিন কিন্তু 500 700 1000 জন ট্রান্সফার হবে। এবং অনেকে ভাবছেন, অনেক কর্মরত কর্মচারী ভাবছেন যদি পেনশনটা তুলে দেয় আমার তো কোনো ক্ষতি হবে না, যেদিন থেকে ঘোষণা হবে সেদিন থেকে হবে। ত্রিপুরায় দেখুন, ত্রিপুরায় কিন্তু পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে নতুন পেনশন প্রকল্প চালু করা হয়েছে এবং 2018 সাল থেকে লাগু করা হয়েছে। কাজে কর্মরত কর্মচারীদের এটা ভাবার কোনো কারণ নেই যে তারা নিরাপদে আছেন। আইনের লড়াই আমরা লড়ে নেব। মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমরা 10 বছর ধরে মামলা লড়ছি। মামলা প্রথম দিনে যে কথা বলেছি যে শেষ দেখে আমরা ছাড়বো, শেষেও আমরা বলছি শেষ দেখে আমরা ছাড়বো। কিন্তু মামলাটাই সব নয়। মামলার রায়কে আজকে যদি আমরা 2 লক্ষ জমায়েত নবান্নে করে দিতে পারতাম, আজকে যদি আমরা পরপর 4-5টা দিন এক নাগাড়ে একদম সার্বিক ধর্মঘট করে দিতে পারতাম, মমতা ব্যানার্জির ক্ষমতা হতো যে এই রায়টা না মেনে চুপচাপ বসে থাকা? হতো না। তা আমরা তাকে সুযোগ করে দিচ্ছি। কর্মচারীদের ভাবতে হবে। এবং এটা তো রোপা 2009-এর মামলা। তা আপনি কর্মচারীরা বা পেনশনাররা জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএটা পাবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, পাবেন। কিন্তু তারপরে 2019-এর রোপাতে তো ডিএ নেই। কাজে কর্মচারীরা যদি চুপচাপ বসে থাকেন, সুবিধাবাদী অবস্থান নেন, আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ না করেন, ধর্মঘটে অংশগ্রহণ না করেন, ভাবেন সরকার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি বাবা কোনো বিপদে পড়বো না, তাহলে কিন্তু কর্মচারীদের আরও বড় বিপদে পড়তে হবে। কাজে কর্মচারীদের কিন্তু সচেতন।